আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম স্যার। সালাম। ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র গতদিন শিখিয়েছিলাম। সবাই কি ওইটা বুঝতে পারছো? নুরুন্নেসা বুঝতে পারছো? মোটামুটি পারছি স্যার, ওই বক্রতার বৃত্তটা বুঝি নাই। বক্রতার বৃত্ত তো এখনো করাইনি। বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় এখনো করাইনি, তবে বক্রতার বৃত্তটা কি আমি আপনাদের আবার একটু দেখাই। কিন্তু আমার ছাত্রীদের উপস্থিতিতে একেবারে কম। আমাদের এরকম বিষয়টা যে এরকম একটা বক্ররেখা আছে। এখন এই বক্ররেখার এই বিন্দুতে আমরা বক্রতার ব্যাসার্ধ যেটা সেটার সংজ্ঞা আমরা এরকম শিখেছিলাম। এই বিন্দু এবং এই বিন্দুর কাছাকাছি আর একটা বিন্দু নেব, এটা পি বিন্দু, এটা পি বিন্দু। এই বিন্দুতে আমরা অভিলম্ব রেখা আঁকবো। অভিলম্ব রেখা বলতে এখানে যদি স্পর্শক আঁকি, এই স্পর্শ বিন্দুর উপর লম্ব রেখাকে অভিলম্ব রেখা বলে। এটা অভিলম্ব আঁকি, আর এদিক থেকে অভিলম্ব আঁকি, এটা হয় হলো, ধরো এটা হলো আমাদের সিপি, আর এই দিক থেকে হলো কিউএন। যদি কিউ বিন্দুটা পি বিন্দুর সাথে মিলে যায়, কিউ বিন্দুটা পি বিন্দুর সাথে মিলে যাওয়ার জন্য, অর্থাৎ এইটা এখানে চলে আসে, তাহলে এন বিন্দুটা যদি সি বিন্দুতে পতিত হয়, তাহলে এই সিপি কে বলা হয় ওই পি বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, এরকম বিষয়টা বলছিলাম যে কিউ বিন্দুটা যদি পি বিন্দুর উপর চলে আসার জন্য এই এন বিন্দুটা যদি সি বিন্দুতে পতিত হয়, তাহলে এই সিপি কে বলা হয় পি বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ। এবার এই সি কে কেন্দ্র করে এই পিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটা বৃত্ত আঁকি, ধরো এরকম একটা বৃত্ত হলো, ঠিক আছে, এরকম একটা বৃত্ত, এই বৃত্তকে বলা হয় বক্রতার বৃত্ত। ঠিক আছে, আর এই সি কে বলা হয় বক্রতার কেন্দ্র। নুরুন্নেসা কেন্দ্র। জি বুঝতে স্যার। পারছো বিষয়টা? এইগুলো আমাদের বক্রতার বৃত্ত। এবার আমরা গতদিন যেটা শিখেছিলাম, y f of x ফাংশনের x y বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ। x y বিন্দু মানে যে কোনো বিন্দু, ব্যাসার্ধ rho equal to 1 plus y1 square whole to the power 3/2 ভাগ y2। যেহেতু বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, এই জন্য এটাকে পরম মান দিয়ে দেখায়। আমাদের স্পষ্টত যে উপরের যে অংশ আছে 1 plus y1 square, এটা ধনাত্মকই। নিচে আমাদের যে y2 আছে, এই y2 যদি ঋণাত্মক হয় তাহলে সেটাকে ধনাত্মক বানানোর জন্য এখানে পরম মান চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমনা, স্যার পরমান আবারই পড়েন। আমি বলছি যে আমরা জানি যে দৈর্ঘ্য, ব্যাসার্ধ এগুলি হচ্ছে
এগুলি হচ্ছে একক যুক্ত, অর্থাৎ এগুলি কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে, দৈর্ঘ্যের মান, তারপরে ব্যাসার্ধ, এগুলি ঋণাত্মক হয় না। এই জন্য আমাদের বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক হবে না। অর্থাৎ দৈর্ঘ্য সেটা একটা এককে প্রকাশ করতে হয়, এককে প্রকাশ করার জন্য এগুলি কখনো ঋণাত্মক হয় না আর কি। ঠিক আছে, এই জন্য এখানে রো ঋণাত্মক হবে না, তার জন্য এটাকে পরম মান দিয়ে আমরা জানি যে এখানে পরম মানক -5 = +5 আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমরা পরম মান নিয়ে বিস্তারিত আলোচনা জানি, আবার এসএসসিতেও ছিল। ঠিক আছে, অর্থাৎ কোন সংখ্যাকে যদি ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা পরম মান দিই তাহলে সেটার প্লাস মান চলে আসে, এই জন্য এখানে পরম মান দেওয়া হয়। ঠিক আছে, এবার আমরা আংশিক অন্তরীকরণ নিয়ে কথা বলছিলাম, যে এখানে ডেল এফ বাই ডেল এক্স, এটা অর্থাৎ এখানে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণকে এখানে এফ এক্স দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এফ ডেল এফ ডেল ডেল এক্স এফ অফ এক্স ওয়াই, এটাকে স্মল এখানে এফ সাফিক্স এক্স দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ এই সাফিক্স দ্বারা বোঝাবে যে এক্স এর সাপেক্ষে এটাকে আংশিক অন্তরীকরণ করা হয়েছে। আবার ডেল ডেল এক্স ডেল স্কয়ার এক্স বাই ডেল এক্স স্কয়ার এফ অফ এক্স ওয়াই, যদি আমরা এটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটাকে প্রকাশ করা হয় এফ এক্স এক্স দিয়ে। ঠিক আছে, আমরা এইটুকু মনে রাখি যে এফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স ওয়াই ফাংশনকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, এফ এক্স এক্স মানে হচ্ছে এফ অফ এক্স ওয়াই ফাংশনকে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। ঠিক আছে, আমরা ডেল ডেল ওয়াই যদি করি এফ অফ এক্স ওয়াই, তার মানে এটা হবে এফ ওয়াই। আমরা যদি এটাকে দুইবার অন্তরীকরণ করি ওয়াই এর সাপেক্ষে তাহলে এখানে এফ ওয়াই ওয়াই হবে। ঠিক আছে, আবার এখানে ডেল এফ এক্স ওয়াই বাই ডেল এক্স এরকম আছে, তাহলে এটা হবে কি এফ এক্স। এটাকে যদি এক্স এর সাপেক্ষে আরেকবার ওয়াই এর সাপেক্ষে এবার অন্তরীকরণ করি তাহলে এটা হবে ডেল স্কয়ার ডেল ওয়াই এখানে ডেল এফ বাই ডেল এক্স, এটা মানে হচ্ছে সরি এটা ডেল স্কয়ার যদি দেই তাহলে আমাদের এখানে ডেল ডেল ওয়াই এখানে ডেল ডেল এক্স, অর্থাৎ এই এফ এক্স কে আমরা এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণকে আমরা যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটাকে এইভাবে প্রকাশ করা হয়, এখানে এফ এক্স ওয়াই। ঠিক আছে, এটাকে এফ এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণকে আমরা এফ এক্স দিয়ে প্রকাশ করছি, তাহলে এফ এক্স ওয়াই এটা মানে হচ্ছে ডেল স্কয়ার ডেল এক্স ডেল ওয়াই এটা। ঠিক আছে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণকে আমরা যদি ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে এফ এক্স ওয়াই এটাকে এইভাবে প্রকাশ করা যায়। আবার এটা ইকুয়াল টু আমরা এইভাবেও লিখতে পারি ডেল স্কয়ার এ বাই ডেল ওয়াই ডেল এক্স, এটাকে এফ এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, এই কয়টা বিষয়কে আমরা মনে রাখবো এবং আমরা এখানে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা আপাতত শিখবো। আমরা চতুর্থ অধ্যায়ে আমাদের আংশিক অন্তরীকরণ সম্পর্কে যখন বিস্তারিত জানবো তখন আমরা করব এই যে এই উপপাদ্যটাও শিখতে পারবো। এখন আমি যদি তোমাদের এটা দেখাই তাহলে তোমাদের একটু জটিল লাগবে। f of xy equal to 0 অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ নির্ণয়, এটা সূত্র হলো রো ইকুয়াল টু, এখানে আমরা মনে রাখবো f x স্কয়ার প্লাস f y স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2।
divided by fxx fy square minus 2fxy fx fy plus fyy fx square। এইটা দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 66, এখানে সূত্রটা দেওয়া আছে। fx মানে x এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ, y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। এখানে fx স্কয়ার প্লাস fy স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ভাগ fxx fy স্কয়ার মাইনাস 2fxy fx fy প্লাস fyy fx স্কয়ার। তোমরা সূত্রটা এইভাবে মনে রাখবে, ঠিক আছে? এখানে fx মানে হচ্ছে del f বাই del x, অর্থাৎ f of xy ফাংশনকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। f xx মানে হচ্ছে del স্কয়ার f বাই del x স্কয়ার। fy del f বাই del y, fyy del স্কয়ার f বাই del y স্কয়ার। fxy মানে হচ্ছে del স্কয়ার f বাই del x del y। ঠিক আছে? তোমরা কি বিষয়টা বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি, কিন্তু একটু লেখা বাকি আছে, একটু দাঁড়ান। লেখো। কথা বলেন। হ্যাঁ লেখো। লেখা শেষ হয়েছে? হয়েছে স্যার। আচ্ছা, তোমরা অঙ্ক কি করেছিলে বাসায়? এখানে প্রশ্ন নম্বর 10, প্রশ্ন নম্বর 10, প্রশ্ন নম্বর 9 পর্যন্ত কি করছো তোমরা? নুরুন্নিসা, স্যার ওই প্রমাণটা দেখাইলেন না, ওইটা করছিলাম, আর এই 1 2 করছিলাম। হলো সুমনা অঙ্ক করছো? স্যার উদাহরণ 1 থেকে 5 পর্যন্ত করছি। ফারজানা, ফারজানা করতে পারিনি, বাসায় মেহমান। হ্যাঁ, নুরুন এই নুরু কি জানি ওইটা হলো নাসরিন। নাসরিন স্যার আজকে করব, না কালকে করতে পারি নাই। ও আচ্ছা, স্যার আব্বাস স্যারের পড়া নেওয়ার কথা ছিল, তো আজকে ক্লাস হওয়ার কথা ছিল আর পড়া নেওয়ার কথা ছিল, তো আমি ওইগুলা পড়ছি আর অঙ্ক করার টাইম পাইনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি একটা অঙ্ক দেখাচ্ছি। এখানে প্রশ্ন নম্বর 10 অর্থাৎ উদাহরণ 10, এটা আছে হলো x³ + y³ = 3a(xy) এত বক্ররেখার এত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। 3a/2 3a/2 এত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে? তো এটা করার জন্য আমরা দুই ভাবে করতে পারি। আমাদের বইয়ে দুই ভাবেই করে দেওয়া আছে, আমি তোমাদের দুই ভাবেই দেখাবো। ঠিক আছে? অর্থাৎ আমাদের এটা অব্যক্ত ফাংশনের ক্ষেত্রেও করা যায়, আবার ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে করা যায়। আমরা শুরুতে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে আমরা যদি করি, ধরি x³
f of xy equal to x cube plus y cube minus 3axy equal to 0 ঠিক আছে আমরা জানি rho equal to অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ rho equal to fx square fy square whole to the power 3/2 divided by দেখো fxx তারপরে f into fy square minus 2 is fxy fx fy plus fyy fx square এটা হলো আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের ওই অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র প্রমাণ থাকবে না হ্যাঁ করাইবেন না অব্যক্ত সমীকরণ ওইটা করাইবেন না প্রমাণ বুঝি নাই সূত্রের এই যে স্যার আমি- অব্যক্ত সমীকরণের যে বক্রতার ব্যাসার্ধ আমি এখানে অব্যক্ত যে ফাংশন আছে বা অব্যক্ত যে সমীকরণ এর এই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় শিখাবো তো আমরা ওই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা সেটা হলো fx স্কয়ার প্লাস fy স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ভাগ fxx fy স্কয়ার মাইনাস 2 fxy fxfy প্লাস fyy প্লাস fx স্কয়ার এখন এই ফাংশনের জন্য এই বিন্দুতে এই মানগুলি বের করে এখানে বসাই দিলে পরেই আমাদের এই নির্ণীয় বক্রতার ব্যাসার্ধ পাবো ঠিক আছে এইটুকুর জন্য আমি সূত্রটা দেখালাম যে এখানে আমরা fx নির্ণয় করব fy নির্ণয় করব fxx নির্ণয় করব fxy নির্ণয় করব fyy নির্ণয় করব ঠিক আছে এখন এটা এখানে লিখলাম এরপরে আমরা এখন fx তাহলে এখানে আমাদের কি আসবে আমরা x কিউব কে অন্তরীকরণ করলে আসবে 3x স্কয়ার প্লাস y কিউব কে অন্তরীকরণ করলে কত আসবে ধরুন এসা সমানা 0 স্যার 0 আসবে 0 0 আসবে মাইনাস এটাকে অন্তরীকরণ করলে কত আসবে 3ay into x কে অন্তরীকরণ করলে 1 হবে ঠিক আছে দ্যাট ইজ এখানে আমরা পেলাম 3x স্কয়ার মাইনাস 3ay ঠিক আছে আবার fxx ইকুয়াল টু আমাদের এখানে আসবে 6x fy সরি এখানে আমরা আগে বের করে নেই fxy সমান এখানে যদি আমরা y এর সাপেক্ষে করি তাহলে আমাদের আসবে -3x ঠিক আছে fy ইকুয়াল টু আমাদের আসবে 3y স্কয়ার মাইনাস 3ax তারপরে fyy ইকুয়াল টু এখানে 6y আসবে আর এখান থেকেও যদি আমরা xy নির্ণয় করি অর্থাৎ এখানে xy নির্ণয় করি তাহলে এখানে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে করি -3 আসে হ্যাঁ বলো স্যার এইখানে যে x x এর মান লিখলেন স্যার এইটা কিভাবে বের করছেন এই যে একটু আবার বুঝায় দেন এটা জি স্যার আছে fx কে fx মানে হচ্ছে আমাদের এখানে fx মানে হচ্ছে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ তো আমরা x কিউব কে অন্তরীকরণ করলে পাই 3x স্কয়ার এটাকে অন্তরীকরণ করলে 0 আর এটাকে অন্তরীকরণ করলে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি 3ay হলো এখানে ধ্রুবক x কে অন্তরীকরণ করলে হবে 1 ঠিক আছে দ্যাট ইজ এখানে আমরা পেলাম 3x স্কয়ার মাইনাস 3ay এবার এই fx কে না স্যার ওইটা না এই যে নিচেরটা 6x বের করছেন না স্যার ওইটা বুঝাই দেন এইটাকে আমরা x এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি এটাকে যদি x এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি তাহলে fxx ইকুয়াল টু এখানে x স্কয়ার কে অন্তরীকরণ করলে আসে কত 2x 3 এর সাথে x গুণ হলে কত হয় 6x মাইনাস 3ay কনস্ট্যান্ট x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হয় 0 ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয়
তাহলে এখানে 3 ইনটু 2x মাইনাস 0 সমান 6x নির্ণেশা। জি স্যার বুঝছি এখন। আবার এখানে xy অর্থাৎ এটা আমরা x কে y এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আসবে 3x স্কয়ার 0 হবে, আর এখানে y 1 হবে, এখানে মাইনাস 3a হবে। ঠিক আছে, আর y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে একই রকম ভাবে এটা হবে y এর সাপেক্ষে, আবার y fy কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 6y হবে। এখন আমরা এই বিন্দুতে এইগুলির মান বের করব। ঠিক আছে, এখানে আমরা যদি ওইটা বের করি 3a/2, 3a/2 বিন্দুতে এখানে fx ইকুয়াল টু আমরা x এর মান বসাবো এখানে 3 ইনটু 3a/2 তার হোল স্কয়ার মাইনাস 3a ইনটু 3a/2, তাহলে এখান থেকে আসবে 9 3 9 27 27a স্কয়ার বাই 4 মাইনাস 9a স্কয়ার বাই 2 সমান 27a স্কয়ার বাই এখানে 9 2 18 a স্কয়ার লসাগু হলো 4, তাহলে আসে 18 আর 9 এখানে 9a স্কয়ার বাই 4। ঠিক আছে, এটা আসবে fx ইকুয়াল টু আসবে 9a স্কয়ার বাই 4। আমরা যদি fy নির্ণয় করি, আমরা এই পাশে fy নির্ণয় করি, fxx ইকুয়াল টু আমাদের fxx ইকুয়াল টু হলো 6x, তাহলে 6 ইনটু 3a/2 মানে হচ্ছে এখানে 3 2 6 3 3 9 এখানে আসে 9a, আর fxy তো আমরা যা আছে তাই মাইনাস 3a, এখানে fy ইকুয়াল টু এখানে 3 ইনটু 3a/2 হোল স্কয়ার মাইনাস 3a ইনটু 3a/2 সমান এটা ওইটা যা আসছে এখানেও তাই আসবে 9a স্কয়ার বাই 4। ঠিক আছে, আর f y ইকুয়াল টু আমাদের এখানে আসে 6 ইনটু 3a/2 মানে হচ্ছে 9a। বুঝতে পারছো মানগুলি? বুঝতে পারছো? শুধু আমরা এই 3a/2 জি স্যার বা 3a/2 বিন্দুতে আমরা এই মানগুলি বের করলাম। এবার এই মানগুলি আমরা ওই রোতে বসাবো, অর্থাৎ রো ইকুয়াল টু যে সূত্রটা ছিল ওই সূত্রে আমরা এই মানগুলি বসাবো। আমাদের রো ইকুয়াল টু ছিল, আমরা নতুন করে যদি না বসাই এখানে আছে হলো fx, fx এর মান আমরা পেয়েছি হলো 9a স্কয়ার বাই 4, 9a স্কয়ার বাই 4 হোল স্কয়ার প্লাস fy ইকুয়াল টু আমরা পেয়েছি 9a স্কয়ার বাই 4 হোল স্কয়ার 4 টু দি পাওয়ার 3/2 ভাগ ও এখানে fxx এর মান পেয়েছি 9a ইনটু fy স্কয়ার, এখানে fy পেয়েছি এইটা, তারপরে 9a স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু fxy, এটা ইকুয়াল টু আমরা পেয়েছি মাইনাস 3a ইনটু fx ইকুয়াল টু আমরা পেয়েছি 9a স্কয়ার বাই 4 ইনটু 9a স্কয়ার বাই 4 fy প্লাস এখানে fyy এখানে পেয়েছি আমরা 9a ইনটু এখানে 9a স্কয়ার বাই 4 অর্থাৎ fx স্কয়ার, এটার পরম মান। এবার আমরা মানগুলি সব বসাবো।
তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে আসে হলো 81a4 বাই 16 প্লাস 81a4 বাই 16 হোল টু দি পাওয়ার 3/2। এখানে আমাদের থাকে হলো 9 9 81, এখানে 9a ইনটু 81 বাই 16 a4 মাইনাসে প্লাস, এখানে থাকে হলো 9 9 81, এখানে হলো 6a ইনটু 81 a স্কয়ার মানে a4 বাই হচ্ছে 16 প্লাস এখানে 9a ইনটু 16 81 a4। হুমায়রা এত লেট করে? স্যার খেয়াল ছিল না। আচ্ছা, তো এখানে দেখো আমাদের নিচে যেগুলি আছে, উপরে আমরা যদি 16 এই করি, এটা যোগ করি 81 2 80 2 160 আর 1 1 2 162, তাহলে 162 a4 বাই 16 হোল টু দি পাওয়ার 3/2। এইটা স্যার কি করাইছেন আজকে? কিছু পড়াইনি, আমরা একটা সূত্র লিখছি অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র লিখছি, সূত্রটা দেখাইছি, আর এই যে এই অঙ্কটা করাচ্ছি ওই সূত্রের সাহায্যে। ঠিক আছে? স্যার এটা কি শুরু? হ্যাঁ, এটা এই যে মান বসাইছি, মানগুলি বের করে এখন মানগুলি বসাইছি এখানে। তো স্যার ক্লাসগুলো কি ইউটিউবে দেওয়া আছে নাকি ফেসবুকে দেওয়া আছে? ক্লাস তো দেইনি এখনো এখানে। স্যার কি ইউটিউবে দিয়ে দিয়েন। আচ্ছা, দেখি এখানে 16, এটা আছে হলো 81 গুণ 9, অর্থাৎ এখান থেকে যদি আমরা 81 a4 কমন নেই, তাহলে আমাদের এখানে থাকে 9a প্লাস 6a প্লাস 9a। দেখো, তাহলে এখান থেকে আমরা পাই 162 বাই 16 হোল টু দি পাওয়ার, এখানে a4 আরেকবার লিখি, a4 হোল টু দি পাওয়ার 3/2। আর নিচে আমাদের থাকে 9 9 18 24, 81 a4 into 24 a by 24a by 16, এটা থাকে। এখন এই ক্যালকুলেশনটা যত সহজে করতে পারবা তত তাড়াতাড়ি অঙ্ক হবে। এখন দেখো এখানে আমরা যদি উপরে করি, এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 81 বাই হচ্ছে 8, এটা a4, এটা a4 হোল টু দি পাওয়ার 3/2। নিচে আমাদের থাকে হলো 81 গুণ 24, এটাকে যদি আমরা 24 কে 4 দিয়ে ভাগ করি, 4 6 24, 3 8 24, তাহলে এখানে থাকে হলো 3 8 2 16, 2 a টু দি পাওয়ার 5। 81 গুণ 3 a টু দি পাওয়ার 5/2 এরকম থাকে। এখন দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 9a স্কয়ার বাই, এখানে 9a স্কয়ার বাই √8 হোল টু দি পাওয়ার 3।
অর্থাৎ এখানে যে পাওয়ার হাফ আছে এটাকে আমরা পুরোটাকে স্কোয়ার করলাম, এখানে 9 স্কোয়ার, a স্কোয়ার, আর হচ্ছে এখানে এটা আমরা আরেকবার একটু বেশি করে করি, এটা হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, অর্থাৎ এখানে 81 9 9 81 a4 আর নিচে আসে 8 যদি স্কোয়ার করি, আর নিচে আমাদের 81 into 3 a4 a5/2। এখানে স্কোয়ার আর এটা কাটা যায়, থাকে হলো 9a স্কোয়ার বাই √8 টু দি পাওয়ার কিউব। এটা গুণ করলে 2 উপরে যায়, নিচে 81 into 3 a5 এটা থাকে। তো এটাকে আমরা লিখতে পারি যদি একসাথে করে দেই, তাহলে এখানে 9 কিউব ইনটু a টু দি পাওয়ার 6, আর নিচে থাকে 8 অর্থাৎ √8 কিউব সমান হচ্ছে 8 এটা লেখা যায়, গুণ আমাদের এখানে 2, এখানে এই 81 কে আমরা 9 এর স্কয়ার ইনটু 3 ইনটু a5 লিখতে পারি, তাহলে আমাদের থাকে এখানে আমরা যদি 9 স্কয়ার এটার সাথে যদি কাটা দেই, তাহলে এখানে উপরে থাকে হলো এখানে 9, এখানে থাকে 9 আর এখানে a, নিচে থাকে আমাদের 3 ইনটু 4 √8 এটা থাকে। তো এটাকে আমরা লিখতে পারি 3a/4√8। आंसर 3a/4√8। এখন আমরা যদি এটাকে 3√2a লিখি আর নিচে আমরা 4 ইনটু √8 গুণ √2 করি, তাহলে আমাদের 3√2a/16 এটা হয়, এত একক। আমাদের এখানে একটা পরম মান দিয়ে আসছিলাম, যেহেতু এখানে পরম মানগুলি সাথে সাথে চলে আসে এবং সর্বশেষ এটা আসে, এখানে a এর মানটা কি দিয়ে দেখাইছে বাই 16, এত একক বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পারছো? আমাদের মূল বিষয় যেটা সেটা হলো যে ফাংশনের আংশিক অন্তরীকরণ নির্ণয় এবং ওই বিন্দুতে অন্তরীকরণের মান নির্ণয়, এরপরে ওই মানগুলি আমরা সূত্রে বসাবো, বসাই ক্যালকুলেশন করব। এই সবাই কি বুঝতে পারছো? জি স্যার। নুরুন্নিসা? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন এখানে এইটাকে দেখো, এই যে আমি যেটা দ্বিতীয়ভাবে এই ইমপ্লিসিট ফাংশন দিয়ে করছি, ইমপ্লিসিট ফাংশন দিয়ে আমাদের তুলনামূলকভাবে সহজ হয়, এইজন্য আমি ইমপ্লিসিট ফাংশন দিয়ে করছি, অর্থাৎ আংশিক অন্তরীকরণ করে করছি। আমাদের দেখো যে প্রথম অংশে, অর্থাৎ এর আগে বইয়ে তোমার x1 y1 নির্ণয় করে, অর্থাৎ y1 y2 এটাকে একবার দুইবার অন্তরীকরণ করে y1 y2 নির্ণয় করে তারপরে করছে, ওভাবে করলেও হবে। ঠিক আছে, আমি এইভাবে করার জন্য এই অঙ্কটাকে পরামর্শ দিচ্ছি, ওভাবে করলে একটু জটিল হবে। এখানে আমাদের 9 নম্বর অঙ্কটা দেখো, উদাহরণ 9 বলছে যে এত বক্ররেখা √x প্লাস √y ইকুয়াল টু √a, এত বক্ররেখা y ইকুয়াল টু x রেখাটিকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, এবং y ইকুয়াল টু x 2 নম্বর বলছে
এই প্রথম বক্ররেখা এই দ্বিতীয় বক্ররেখাকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করে। তাহলে আমরা ছেদ বিন্দুটা কিভাবে নির্ণয় করতে পারি? কিভাবে নির্ণয় করতে পারি সুমনা? আমরা জানি যে দুইটা সমীকরণকে যদি সমাধান করি তাদের সমাধান করলে x এবং y এর যে মানটা আসে সেটাই হলো ওদের ছেদ বিন্দু। ঠিক আছে, তো এখানে আমরা 1 এবং 2 এর ছেদ বিন্দু নির্ণয় করব। নির্ণয় করব কিভাবে? আমরা একটার মান আরেকটায় বসায় তারপরে x এবং y এর মান নির্ণয় করব। তাহলে 2 নং থেকে আমরা y x এর মানটা আমরা 1 নং এ বসাবো। তার মানে √x + √x √a, তার মানে 2√x √a। আমরা যদি বর্গ করি এখানে 4x a হয়, অতএব x a/4। ঠিক আছে, এটা হয়। নাসরিন, আমাদের প্রশ্ন নম্বর 9 বলছে যে এই বক্ররেখাটা এই সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটাকে যদি সমাধান করি x এবং y এর যে মান পাবো সেই মানটাই হবে এদের ছেদ বিন্দু। ঠিক আছে, এরপরে আমাদের ওই ছেদ বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এই 2 নং থেকে y এর মানটা 1 নং এ বসাইয়া এখানে x এর মান পেলাম 2 ইমপ্লাই করে y a/4। অতএব 1 ও 2 এর ছেদ বিন্দু a/4, a/4 এটা। ঠিক আছে, এখন আমাদের করতে হবে কি, এখানে আমরা যদি দুইটা অপশন আছে, একটা হলো ইমপ্লিসিট ফাংশনের দিয়ে করতে পারি, আর একটা হলো ইমপ্লিসিট ফাংশন মানে আংশিক অন্তরীকরণ দিয়ে করতে পারি, আর আরেকটা হলো আমরা এই যে y1 y2 অর্থাৎ dy/dx d2y/dx² বের করে রো এর মান নির্ণয় করতে পারি। আমি এই অঙ্কটা তোমাদের হচ্ছে ওইভাবে দেখাচ্ছি, অর্থাৎ dy/dx নির্ণয় করে। আমরা ছেদ বিন্দুটা এখানে আমি পাশে লিখে রাখি a/4। এর উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমাদের এখানে আসবে x এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি ddx of √x plus √y ddx of √a, which implies √x কে অন্তরীকরণ করলে 1/2√x হয়, প্লাস √y কে অন্তরীকরণ করলে 1/2√y into dy/dx হয় equal to 0। এখান থেকে আমরা y1 এর মান অর্থাৎ dy/dx এর মান বের করব। এখানে 1/2√y dy/dx equal to -1/2√x, which implies dy/dx equal to -1/2√x by 1/2√y। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে y1 equal to আমাদের আসবে, এখানে উপরে যাবে √y minus √y/√x হবে। ঠিক আছে, অর্থাৎ গুণ করলে √y টা উপরে যাবে আর এই √x টা নিচে থাকবে, আর তো কাটা যাবে, এটা হবে। এখন আমাদের y2 নির্ণয় করতে হবে। y2 equal to ddx of minus √y/√x মাইনাস এখানে q ভাগ v এর সূত্র আমরা জানি। স্যার y2 টা কই পাইলেন? y2 টা কই পেলাম, এখানে আমরা y1 পাইছি, এই y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি ddx of y1, এটার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি।